নির্বাচন বানচাল ও পিছিয়ে দিতে যে শক্তি কাজ করছে তার পক্ষেই মাঠে নেমেছে জামায়াত, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। কয়েকটি রাজনৈতিক দল নিজেদের হীন স্বার্থে পিআর সহ নানা দাবিতে জনগণকে বিভ্রান্ত করছে বলেন তিনি। রাজধানীতে এনডিপির প্রতিষ্ঠা বার্ষিকীর এক আলোচনায় এই পথ থেকে তাদেরকে সরে আসারও আহ্বান জানান বিএনপি নেতা। জাতীয়তাবাদী সমমনা জোটের সংগঠন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামী সহ যেসব দল পিআর পদ্ধতির দাবি তুলছে, ২৪-এর গণ অভ্যুত্থান এবং বিগত ১৬ বছরে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বাংলাদেশের রাজনীতির ময়দানে এবং নির্বাচনে অস্থিরতা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। কারণ বাংলাদেশে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে ফ্যাসিবাদের উৎপাত হবে আবার। এদিকে শনিবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে বিএনপি সমর্থক প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাব। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ইসলামপন্থী একটি দলের সমর্থকদের প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। একটি সুষ্ঠু জাতীয় নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি। একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। জুলাই সনদে যে বিষয়গুলো ঐক্যমত্য কমিশনে সবাই একমত হয়েছে সেসব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মের ভিত্তিতে জামায়াত জাতিকে বিভাজিত করার পক্ষে নয় বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর মগবাজারে দায়ী ও ওয়ায়েজ সম্মেলনে এসব জানান তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। তবে স্বাধীনতার ৫৪ বছর পরও একটি মানবিক সমাজ গঠন করা যায়নি। সবাই নয়, শিক্ষিত সমাজের একটি অংশ দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে। ধর্মীয় নির্দেশনা মেনে চলা মুসলিমরা নেতৃত্ব পেলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, গঠিত হবে মানবিক সমাজ। এই লক্ষ্য বাস্তবায়নে দেশের আলেম সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোরআন সুন্নাহর আলোকে সমাজকে পথ দেখাতে হবে বলেও জানান জামায়াতের আমির। জাতি একটা ইস্পাত কঠিন ওয়াক্য দেখতে চায়। জাতি চায় যে ইসলামের মৌলিক বিষয়ে, জাতীয় জীবনে প্রয়োজনীয় বিষয়ে উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ থাকবেন। এটা জাতির প্রত্যাশা, কিন্তু এর ব্যতিক্রম হতে পারে। ব্যতিক্রমকে মেনে নিয়ে সহনশীল হতে হবে। নরসিংদীর আরশিনগর মোড়ে চাঁদাবাজদের হামলায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন আহত হয়েছেন। এ সময় 2 চাঁদাবাজকে আটকের পর তাদের ছিনিয়ে নেয় সহযোগীরা। সকাল 10:30টার দিকে পৌর শহরে এই হামলার ঘটনা ঘটে। আহত অতিরিক্ত পুলিশ সুপারকে নরসিংদী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, সকালে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেনের নেতৃত্বে 8 জন পুলিশ সদস্য বীরপুর এলাকায় একটি মরদেহ উদ্ধারের ঘটনাস্থল পরিদর্শনে যান। ঘটনাস্থল থেকে ফেরার পথে অটোরিকশা ও সিএনজি থেকে চাঁদা তোলার সময় 2 জনকে আটক করা হয়। এ সময় চাঁদা আদায়কারী সহ 40 থেকে 50 জন পুলিশের ওপর হামলা চালিয়ে আটককৃতদের ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। রাস্তায় চলমান গাড়ি থামিয়ে টাকা নিচ্ছেন, এভাবে তাদেরকে হেফাজতে নিয়ে আমি জিজ্ঞাসাবাদ করতে থাকি। তো জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে 30-40 জন লোক কোথা থেকে যেন চলে আসে। তো এসে তারা জোরপূর্বক আমার হেফাজত থেকে তাদেরকে নিয়ে যেতে চায়।
তখন আমি বাধা প্রদান করি, বুকে ঘুষি মেরে আমাকে ফেলে দেয়, লাথি মারে আমাকে। এরপর আমি সেন্সলেস ছিলাম অনেকক্ষণ। চট্টগ্রামের বাকলিয়ায় কল্পলোক আবাসিক এলাকায় আগুনে পুড়ে গেছে একটি পুরাতন প্লাস্টিকের গুদাম। শনিবার বিকেল 5:15টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ এখনো জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী অনুপম শীল। অনুপম, সেই গুদামে কি কি পণ্য ছিল, আর যেহেতু আবাসিক এলাকায় আগুন লেগেছে, কোনো হতাহতের খবর পাওয়া গেছে কিনা? বিকেল 5:28 দিকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট আশেপাশের 2টি স্টেশন থেকে এসে এখানে আগুন নেভানোর কাজ শুরু করে এবং এখন আসলে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। তারপরেও কোথাও কোনো আগুন আছে কিনা সেটি ফায়ার সার্ভিসের কর্মীদের পক্ষ থেকে খুঁজে দেখা হচ্ছে এবং যেহেতু আবাসিক এলাকা সেজন্য আসলে আগুন নিভে যাওয়ার পরেও এখানে যেহেতু এটি প্লাস্টিকের একটি পুরনো প্লাস্টিকের গুদাম অর্থাৎ ভাঙাড়ির গুদাম, এখানে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পুরাতন ব্যবহার করা বোতল বা বিভিন্ন প্লাস্টিকের পণ্য নিয়ে এসে এখানে এনে তারা ছোট ছোট টুকরো করে এবং আলাদা আলাদা করে সেগুলো আবার বিক্রি করতো। তো সেই জন্য আসলে যেহেতু দাহ্য পদার্থ ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে গার্মেন্টসের ঝুঁটো রয়েছে, তাই এগুলো একেবারে পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করে দেখা হচ্ছে। তো আমরা এখানে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সাথে যেটি বলে জেনেছি যে তারা এখানে এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা নেই, তবে কি কারণে আগুন লেগেছে সেটি এখনো স্পষ্ট করে বোঝা যাচ্ছে না, যেহেতু এখানে বিদ্যুতের লাইন ছিল এবং পাশে কিন্তু কয়েকটি সেমি পাকা ঘরে 8টির মতো পরিবার এখানে বসবাস করেন। তবে আবাসিক এলাকার ভিতরে এই ধরনের প্লাস্টিকের গুদাম এবং সেখানে আগুন নিয়ে স্বভাবতই পুরো এলাকায় একটি আতঙ্ক তৈরি হয়েছে এবং আশেপাশে মানুষজন কিন্তু বেশ বলা যায় যে এই আগুনের ঘটনায় শুরুর দিকে কিন্তু বেশ ভীত হয়ে পড়ে। তো সবকিছু মিলিয়ে এখন আসলে আগুন নেভানোর পরে যে পরীক্ষা সেই কাজটি চলছে এবং ইতোমধ্যে এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস যেটি বলছেন যে তারা এই বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছেন এবং তারা আসলে তদন্ত শেষে বলতে পারবেন যে ঠিক কি কারণে এখানে আগুন লেগেছে এবং এই আগুনে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ এখানে আহত বা নিহতের খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, তবে আমরা যেটি ধারণা করছি যে আসলে সেরকম কোনো ঘটনা এখানে নাই। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনুপম শীল। ট্রাফিক পুলিশের বিকল্প সড়ক দেওয়ার শর্তে 5 মাস ধরে বন্ধ রয়েছে পাতাল রেলের বেশ কিছু অংশের কাজ। ডিপো নির্মাণ দ্রুত গতিতে চললেও ব্যাহত হচ্ছে গ্যাস ও বিদ্যুৎ লাইন স্থানান্তর। এতে প্রকল্প বাস্তবায়নে দেরির পাশাপাশি খরচ বৃদ্ধির শঙ্কা দেখা দিয়েছে। কাজ দ্রুত শেষ করতে সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। দেশের প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন 1 প্রকল্প, যার কাজ চলছে 2টি অংশে। একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মাটির নিচ দিয়ে প্রায় 20 কিলোমিটার, আরেকটি নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত প্রায় 12 কিলোমিটার উড়াল রেলপথ। কাজ শুরু হয় 2023 সালের ফেব্রুয়ারিতে, শেষ করার লক্ষ্য 2026 সালের ডিসেম্বরের মধ্যে। এ রুটে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে এমআরটি লাইন 1 ডিপোর মাটি প্রস্তুতের কাজ শেষ। এখন শুরু হবে অবকাঠামো নির্মাণ। বিমানবন্দর, খিলক্ষেত, নদ্দা এলাকায় গ্যাস ও বিদ্যুৎ লাইন সরানোর কাজ শেষ হলেও বন্ধ রয়েছে নতুন বাজার থেকে আফতাবনগর পর্যন্ত। ডিএমপি ট্রাফিক বিকল্প সড়কে শর্তের কারণে চলতি বছরের এপ্রিল থেকে সেবা লাইন স্থানান্তর বন্ধ। মেট্রো রেলের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, কিছু অংশের নির্মাণ বন্ধ থাকলেও অন্য জায়গায় চলছে পুরোদমে। খরচ কমানো ও প্রকল্পের স্বার্থে ডিএমপি, সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সংস্থা সহযোগিতা প্রয়োজন। অল্টারনেটিভ রোড করার জন্য প্রপোজাল আছে, ওইটা নিয়ে বিবেচনা হচ্ছে। যেহেতু আমাদের পুরো কাজটাই প্রক্রিয়াটা এখন যাচাই বাছাই চলতেছে, যার জন্য আমরা ওই লাইনটা করবো কিনা ওইটা সরকারের একটা ডিসিশনের ব্যাপার আছে। তো বাট আমরা চাচ্ছি অন্য যত সব কাজ আছে, ইউটিলিটি ডাইভার্সন, সমস্ত কাজ বিজনেস অ্যাজ ইউজুয়াল। বিশেষজ্ঞরা বলছেন, বড় উন্নয়ন প্রকল্পে ধীর গতি বৈশ্বিকভাবে ইমেজ সংকট তৈরি করে। টেকসই সুফল পেতে দক্ষতা ও স্বচ্ছতা বাড়ানোর তাগিদ তাদের। ইনভেস্টররা কিন্তু তখন এটা সুন্দর একটা মার্কেট দেখতে পাচ্ছে যে এখানে বিনিয়োগ করলে আমার বিনিয়োগটা উঠে আসবে, কারণ পপুলেশন বেশি। এই সম্ভাবনাটা আমরা কাজে লাগাতে পারছি না, কারণ সময়াবদ্ধভাবে কাজ করি না। কন্ট্রাক্টরের যেমন দীর্ঘসূত্রিতার মধ্যে পড়ে যায়, আম জনতাও কিন্তু একটা ডেভেলপমেন্ট পেইনের মধ্যে পড়ে যায়। 2030 সালের মধ্যে ঢাকায় 6টি মেট্রো রেল লাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে, তবে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয়ও আছে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সংগ্রামী আহমদ রফিক। শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় তাঁর মরদেহ। সেখানে সাংস্কৃতিক, রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ শ্রদ্ধা জানায় তাঁকে। এ সময়ে তারা বলেন, আহমদ রফিকের চিরবিদায়ের ক্ষতি অপূরণীয়। তার অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করবে। বাঙালি জাতির আত্মপরিচয়ের প্রতীক ভাষা আন্দোলন। সেই আন্দোলনে তরুণ বয়সে যিনি বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন শত্রুর বন্দুকের সামনে, তিনি ভাষা সৈনিক আহমদ রফিক। লিখেছেন কবিতা, প্রবন্ধ, করেছেন রবীন্দ্রনাথকে নিয়ে গবেষণা। 50-এর দশকের অগ্নিঝরা সময়ে তিনি ছিলেন সেই কণ্ঠস্বরদের একজন, যারা সাহসের সাথে বলেছিলেন, আমার ভাষা আমার অধিকার। ভাষার সৈনিক অনন্য সাহসী ভূমিকার জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। তিনি কিন্তু সমগ্র বাংলা সাহিত্যকে, সংস্কৃতিকে প্রভাবিত করেছেন। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই, এই জাতি স্বীকৃতি দেয় এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। জীবদ্দশায় যে শহীদ মিনারে অসংখ্যবার দাঁড়িয়েছেন বিভিন্ন দাবিতে, আজ সেখানেই সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হলো আহমদ রফিক। আমাদের দৈনতা তাকে স্পর্শ করবে না, তার মহত্ব, তার কৃতিত্ব, সেটা তার কাজের মধ্যে দিয়ে থাকবে। সমাজ পরিবর্তনের নায়ক যারা নির্বাসিত থাকেন, আহমদ রফিক প্রায় নির্বাসিতই ছিলেন। চিকিৎসা পেশা ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন ভাষা ও সাহিত্যের জগতে। সেখানেই খুঁজে নিয়েছিলেন তার আত্মার ঠিকানা। রবীন্দ্র চিন্তা ও বাংলা ভাষার চর্চায় তার অবদান অসামান্য। স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক সহ অসংখ্য সম্মাননা। ওনার মতো মানুষ যেভাবে অসুস্থ অবস্থায় ছিলেন, তখন থেকে শুরু করে যে পরিমাণ সম্মান দেওয়া দরকার এই রাষ্ট্র বা সরকার দিতে পারেনি, এবং বিভিন্ন বিষয়ে, বিশেষ করে বুদ্ধিবৃত্তিক চিন্তার ক্ষেত্রে তাকে সেই পরিমাণ সম্মান আসলে দেওয়া হয়নি। বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় আহমদ রফিকের। মৃত্যুর আগে চিকিৎসা গবেষণার জন্য মরণোত্তর দেহদান করেন তিনি। ভাষা সংগ্রাম থেকে গবেষণা, সব জায়গায় ছিল তার অবাধ বিচরণ। কবিতা, প্রবন্ধ, রবীন্দ্রনাথকেও লিখেছেন অনেক লেখা। তার এই অবদান, তার এই কাজের কীর্তি থেকে যাবে বাংলার মানুষের মনে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালপত্র পরিবহনের জন্য 335 কোটি টাকার রেলপথ প্রকল্পের 318 কোটি টাকায় লোপাটের অভিযোগ উঠেছে। দুর্নীতির এই অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন। 3 বছর আগে কাজ শেষ হলেও কোনো কাজেই লাগছে না রেল লাইনটি। 2018 সালে কাজ শুরু হয়ে 2022 সালের জুনে শেষ হয় রূপপুর রেল স্টেশন ও রেলপথ নির্মাণের প্রকল্প। ব্যয় হয় 335 কোটি 97 লক্ষ টাকা। উদ্বোধন হয় 2023 সালের ফেব্রুয়ারিতে। উদ্বোধনের 2 বছর পেরিয়ে গেলেও এখনও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনো মালামাল পরিবহন হয়নি, বরং নতুন ওয়াগন ও কোচ রাখার জায়গা হিসেবে ব্যবহৃত হচ্ছে স্টেশনটি। টিকিট কাউন্টার আছে, কিন্তু কোনো টিকিট লাইনে কোনো যাত্রী চলাফেরা করে না, আমরা দেখিনি। এটা রেল লাইন, প্যাসেঞ্জার ট্রেন চলে না। রেলের নিজস্ব ট্রেন ওই প্যাসেঞ্জার মানে বগি টগি টলিমলে আসে, প্যাসেঞ্জার ট্রেন চলে না। 2 বছর ধরে আমরা পরিত্যক্ত অবস্থায় দেখছি, এখানে কোনো ট্রেন চলাচল করে না। প্রকল্পটির 2018-19 অর্থ বছরের কাজের ব্যয় নিয়ে 2020 সালের আগস্টে অডিট হয়। সেখানেই প্রথম প্রকল্পটির অনিয়মের অভিযোগ ওঠে। বাড়তি দামে প্রয়োজনের অতিরিক্ত সরঞ্জাম কেনা, কাজের আগে কিংবা কাজ না করেই বিল ওঠানো সহ পুরো প্রকল্প নিয়ে অভিযোগের তালিকা বেশ লম্বা। এই বিষয়ে আমাদের অনুসন্ধান দল আগে থেকেই কাজ করছেন এবং তারা এই বিষয়ে প্রয়োজনীয় রেকর্ডপত্রের জন্য আগে থেকেই অধিযাচনপত্র দেওয়া ছিল। তো এই কার্যক্রম আমরা আগেই সম্পূর্ণ করেছি। প্রকল্পের আওতায় রূপপুরের রেল স্টেশন 13টি লেভেল ক্রসিং গেট, 1টি প্ল্যাটফর্ম, 7টি কালভার্ট নির্মাণ করা হয়েছে, যার সবই অব্যবহৃত পড়ে আছে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়িতে অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করেছে যুগ্ম ছাত্র জনতা। সকালে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, 5 অক্টোবর পর্যন্ত ঘোষিত স্থগিত অবরোধ কর্মসূচি স্থায়ীভাবে প্রত্যাহার করা হলো। শহীদদের ধর্মীয় রীতি অনুযায়ী পুণ্যকর্ম সম্পাদন, আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি মানবিক সহায়তা প্রদান এবং প্রশাসনের আশ্বাস বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়, খাগড়াছড়ি ও গুইমারায়
সংঘটিত ঘটনায় গত ১ অক্টোবর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে যুগ্ম ছাত্র জনতার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ৮ দফা দাবি বাস্তবায়ন, ১৪৪ ধারা প্রত্যাহার এবং সংঘটিত হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়। তবে এখনও বহাল রয়েছে ১৪৪ ধারা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটে সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা। ১.৫ ঘণ্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শুরু হয়েছে যান চলাচল। চাকরি ফেরত দেয়া সহ ৭ দফা দাবিতে বেলা 11:30টার দিকে ফৌজদারহাট এলাকায় সড়ক অবরোধ করেন তারা। সড়ক অবরোধের ফলে ৬ লেন মহাসড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে যানবাহন আটকা পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। আন্দোলনকারীদের অভিযোগ, ২০১৭ সালের পর ইসলামী ব্যাংকে নিয়োগকৃতদের মধ্যে চট্টগ্রামের কর্মকর্তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এতে মানবিক সংকটের মুখে পড়েছেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর ১টায় সড়ক থেকে সরে যান তারা। মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ ধরা ও বিক্রির ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা। আগামী ২৫শে অক্টোবর পর্যন্ত পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদ নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাত ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। এদিকে ইলিশ বিক্রি বন্ধের প্রভাব পড়েছে বাজারে। প্রায় সব মাছেরই দাম বেড়েছে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। ক্রেতা বিক্রেতা শূন্য ইলিশের বাজারে নেই হাকডাক। শনিবার রাজধানীর কারওয়ান বাজারের কোথাও মেলেনি ইলিশ। আগামী ২২ দিন নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত ও বিক্রির উপর প্রতি বছরের মতোই নিষেধাজ্ঞা জারি হয়েছে। এর প্রভাব পড়েছে অন্যান্য মাছের বাজারে। রুই, কাতলা, মাগুর সহ সব মাছের দামে কেজিতে বেড়েছে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। রুই মাছ যেটা আগে ৪০০ ছিল সেটা ৫০০, তারপরে আদার্স অন্যান্য ছোট মাছ যেগুলো কেজিতে ৪০০-৫০০ সেটাও ৬০০, মানে প্রতি কেজিতে ১০০-১৫০ টাকা বেশি। ইলিশ মাছ নাই, তারপর আপনার এই পূজা গেছে, এর জন্য মাছ কম আসছে। এই কম আসার কারণে কিছু মাছ দাম বেশি হয়েছে। ভরা মৌসুমেও এবার ইলিশের দাম না কমায় হতাশ অনেক ক্রেতা। তাই শুধু মা ইলিশ সংরক্ষণ নয়, মাছের পুরো বাজার ব্যবস্থাপনায় সরকারের নজর দেওয়ার আহ্বান তাদের। গুড়া মাছেও যদি এরকম একটা অভিযান দিতে সবচেয়ে ভালো হয়। চৈত্র বৈশাখ মাসে তখন তো মাছের ডিম থাকে, কিন্তু দেখা গেল যে গুড়া মাছ সবাই মারে, ওই কারণে মাছ বিলুপ্ত হয়ে যেতেছে। আমদানি করা হয় না, এটার কোনো ট্যাক্স দেওয়া হয় না, আমি কেন এটা এত বেশি দামে কিনবো? বরঞ্চ এই রুই মাছের দাম বেশি হওয়ার কথা, যেগুলো ইন্ডিয়ার থেকে আসে, বার্মার থেকে আসে, তাই না? আর ইলিশ আমার দেশের মাছ, কেন এটার উপর আগুন? সরকার এটার প্রতি দেখা উচিত। চাঁদপুর, লক্ষ্মীপুর ও বরিশাল অঞ্চলের পদ্মা, মেঘনা ও উপকূলীয় মোট ৬টি এলাকা ইলিশের অভয়াশ্রম হিসেবে বিবেচিত। এসব এলাকার নদীতে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাবি মেনে বিসিবি নির্বাচন না পেছালে লীগ বর্জনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপি সমর্থিত প্যানেলের কাউন্সিলররা। আগের দাবিগুলোই আবারও জানিয়েছে ৪৮ ক্লাবের প্রতিনিধিরা। নির্বাচনে নোংরামি হচ্ছে এমন মর্মে করা সংবাদ সম্মেলনে এসব জানান ক্লাব প্রতিনিধি, সংগঠক ও কাউন্সিলররা। বিসিবি নির্বাচনের বাকি মাত্র একদিন। বিএনপি সমর্থিত প্যানেল সরে দাঁড়ানোর পরেও একের পর এক নাটকীয়তার অবতারণ। মিরপুর থেকে সেই রোমাঞ্চ পৌঁছেছে মতিঝিলে। ৩ দফা না মানলে ক্রিকেট বর্জনের হুমকি ঢাকার ৪৮ ক্লাব ও সংগঠকদের। ৫ই অক্টোবরের মধ্যে উত্থাপিত দাবি পূরণ না হলে সকল ক্লাব ও সংগঠকদের পক্ষে বৃহত্তর অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছি। বিতর্কিত ইলেকশনের নীল নকশা বাতিল করা না হলে আসন্ন কোনো ধরনের টিকেটে দেশের কোনো ক্লাব অংশ নেবে না। সরকারি হস্তক্ষেপ হচ্ছে, নীল নকশা করা হচ্ছে জয়ী হতে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন অভিযোগ অনেক আগে থেকেই। যারা নাম প্রত্যাহার করে নিয়েছেন তাদের উপর দেয়া হচ্ছে নানা অভিযোগ। 15 ক্লাব বাতিল ও কোহলির কাছে নালিশ দিয়েছেন তামিম। ক্রীড়া উপদেষ্টার এমন অভিযোগ ভালোভাবে নিতে পারছেন না তারা। আমি প্রথম দিন যে নাটক দেখেছি সেটাই একটা ইতিহাস, যেটা আপনাদের সঙ্গে বলা হয়নি। আমি যখন গেলাম ওখানে 4টা ক্লাবের মালিকানা নিয়ে কথা বলার জন্য, দেখলাম আগের থেকে পুরোপুরি জিনিসটা অ্যারেঞ্জ করা, একদম অ্যারেঞ্জ করা। কারণ আমি যাওয়ার পরে দেখলাম ওরা আমাদের প্রতি কোনো অ্যাটেনশনে নেই।
যে সমস্ত তামিমের বিরুদ্ধে যে অভিযোগ আছে সে কিন্তু এগুলি প্রতিবাদ করেছে যে এই ধরনের কোনো কথা হয়নি। সুতরাং আমরা চাই দেশের ক্রিকেটটা ভালো থাকুক, সুন্দর থাকুক এবং এখানে মানে অনেক ভালো ভালো সংগঠকরা এগিয়ে আসুক। লুৎফর রহমান বাদল নির্বাচনকে সুষ্ঠু বলে ঘোষণা দেওয়ার 6 ঘন্টা পরেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন। হঠাৎ কি এমন ঘটলো যে সরে দাঁড়াতে হলো? তারা বললো যে সশরীরে এসে উইথড্র করতে হবে, ওই কাগজটা নেয় নাই, আমার কাছে ভিডিও ফুটেজও আছে। তো যখন নেয় নাই তারপর থেকে আমাকে আমি যখন ভাবলাম যে আমি কী করা যায়, বিভিন্ন জায়গা থেকে বললো যে আপনি থাকেন, তা আমি চেষ্টা করলাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে যত দিন যাচ্ছে আমার এই জায়গাটা আসলে আমি চোরাবালির মধ্যে ঢুকে যাচ্ছি। প্রতিবাদী সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খালেদ মাহমুদ সুজন, আসিফ রব্বানী, ইয়াসির আব্বাস, ইফতেখার মিঠুর মতো সংগঠকেরা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার মতো সংবাদ সন্ধ্যায়। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আমন্ত্রণ পরের আয়োজনে।